একটু একটু করে আমার বারান্দা বাগান রঙিন হচ্ছে। অপেক্ষা করছি কবে সব কটা গাছে একসঙ্গে ফুল ধরবে তার। যেদিন হাজারি জবাটা কিনতে গেছিলাম সেদিন বলেছিলাম যে আমি যাই হোক না কেন সাদা কোনোভাবেই চাই না, কিন্তু গাছটাতে বেরোলো সাদা জবাই। কিন্তু তাতে আমার ভালোবাসা কিন্তু এতটুকু কমেনি, যেন মনে হচ্ছে সাদা তো বেরিয়েছে তো কী হয়েছে, সাদা রঙটাও খুব সুন্দর। এখন মাঝখানে আমি ভেবেছিলাম যেদিন প্রথম কুড়িটা সাদা সাদা বেরোচ্ছিল যে এটাকে ছাদে তুলে দিয়ে আর একটা জবা এনে লাগাবো। এখন যেন নিজের সিদ্ধান্তে নিজেই নড়ে গেছি, মনে হচ্ছে থাক, এটাই থাক। আর একটা যেটা বেরোবে সেটা সম্ভবত অন্য কিছু বেরোতে পারে। যাই হোক, মা পুজো করবেন, আলপনা দিয়ে আজকে নিজের থেকে ফুলটা তুলে দিয়ে যাননি। মা একটু খেপে গেছেন। হ্যাঁ, আলপনা আজকে আমাকে ফুল দেয়নি, আমি পুজো কী করে করব? আমি বলছি দাঁড়াও মা, তোমাকে আমি ছাদ থেকে ফুল তুলে এনে দিচ্ছি। ছাদে সে অর্থে ওই কটা জবা সেগুলো এখনও আধফোটা হয়ে রয়েছে, মিলিবাগ হয়ে গেছে জানেন তো, এগুলোতে শিগগিরই ওষুধ স্প্রে করতে হবে। তবে বেশ কিছু ফুটেছে নয়নতারা, আর কয়েকটা মাত্র ওই অপরাজিতা, মানে দুটো পেলাম। আর এছাড়া অতিরিক্ত আর কোনো ফুল কিন্তু ফোটেনি। তো যাই হোক, সে কটাই মাকে এনে দিলাম, তাতেই মার আজকের দিনের পুজো হলো। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমিও ভালো আছি, তথা আমরাও সবাই শারীরিকভাবে ভালো আছি, মানসিকভাবেও ঠিকঠাকই আছি। আজকে শিলিগুড়িতে ভীষণ গরম, মানে দাবদাহ যেটা বলে চরম। বাইরের দিকে এত রোদ যে তাকালে চোখটা কীরকম একটা যেন ধাঁধিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তবে আমার দিদি এবং ননদ তারা দুজনেই যে দুটো জায়গায় থাকে, সেটা চরম আবহাওয়ার জায়গা আর কি, সেখানে তাদের অবস্থা মানে খুবই খারাপ। দিদি থাকে দিল্লিতে, সেটা তো আপনারা জানেন, ননদেরটা আমি বলতে পারি না যেহেতু, যাই হোক সেটা আপনারা জানেন। কিন্তু মানে তাদের কী হয়েছে, গ্যাস, মানে তাদের অবস্থা কি সেটাই একবার ভাবছি, যে এর মধ্যেই আমরা এরকম হাইফাই করছি বটে, তাদের কি অবস্থা। তো যাই হোক, আজকে টুকুরের একটা সংবর্ধনা ছিল। টুকুরের স্কুল থেকে ফোন করে বলেছিল আজকে মারওয়ারি প্যালেসে যেতে, সেখানে একটা হবে। কিন্তু টুকুরের নম্বরটা যেটা টুকুর পেয়েছে, সেটা টুকুর বলছে যে এটা আমার আসল নাম্বার নয়, এটার ভিত্তিতে আমাকে সংবর্ধনা দিলে ওর খারাপ লাগবে। তো এবং সেই সম্ভাবনাতে সকালবেলা থেকে ওটা খুব কান্নাকাটি করছে, যার ফলে আমরা আর ওই ব্যাপারটা নিয়ে করে নাড়াচাড়া করছি না। ওর বাবা এবং আমি সিদ্ধান্ত নিয়েছি নম্বর সংক্রান্ত কথোপকথন যেখানে হবে সেখান থেকে আমরা ওকে একটু দূরেই রাখবো। কাজেই ও যেতে চাইছে না, সুতরাং আমরা নিয়ে যাই। আর আজকে আমরা বিকেলবেলাতে বেরোচ্ছি হচ্ছে শাহুডাঙ্গি রামকৃষ্ণ আশ্রম তো বটেই, সাথে প্রধাননগরের আশ্রমটাতে মা একটু যেতে চেয়েছেন, সেই জায়গাটাতে। তো প্রথমে প্রধাননগরে যাব, বিকেল 5টা নাগাদ বেরোবো। যাই গরম থাকুক, এরপরে তো আর উপায় নেই, আর তো দিন নেই, মা খুব বেশি দিন আর নেই শিলিগুড়িতে, কাজেই আমাদেরকে যেতেই হবে। কাজেই সেখানেই যাব, প্রথমে প্রধাননগর হয়ে, তারপর শাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশন হয়ে তারপর বাড়ি আসবো। কালকে আবার মাকে নিয়ে যাব হচ্ছে ট্রেড ফেয়ারে, এবং বিধান মার্কেটে মার টুকিটাকে আরও কয়েকটা কাজ আছে সেইগুলোতে। যাই হোক, সেইখানটাতেই ব্লগটাকে একটু বেশি রাখার পরিকল্পনা আমার, মানে বিকেলের দিকটাতে। তার আগে দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে যে আমার মা ওই মমিনাদিদের জন্য সমস্ত কিছু কেনাকাটি হয়ে গেছে। শাড়িগুলো যে এত ভালো এসেছে সেটা ঠিক না দেখালে বোঝানো মুশকিল আর কি। আর একটা কথা, কালকে আমাদের যেটা ওই বিপত্তারণ যেটা হলো, মানে আমরা তো একটু অসুবিধায় পড়েছিলাম, এটা তো ঘটনাই, গ্যাস, যার ফলে এত সব এখানে দাঁড়িয়ে কথা বলাটা এখন এক প্রকার অসম্ভব আওয়াজে। তো যেটা বলি, যে কালকে আমাদের যে যাওয়ার পরিকল্পনা হয়েছিল সেটা ফলে প্রায় ভেস্তে যাওয়ার জোগাড় হয়েছিল। শেষ পর্যন্ত আমাদের বিপত্তারণ ঘটিয়েছে হচ্ছে আমাদের বিক্রমকে আপনারা চেনেন, আমরা মাঝে মাঝে ওর গাড়ি নিয়ে থাকি। ও উত্তরবঙ্গ শহর, মানে উত্তরবঙ্গ এই সমস্ত পাহাড় অঞ্চলগুলোকে হাতে তালুর মতো চেনে, যার ফলে ও আমাদের খুব ভালো একটা হোমস্টের বন্দোবস্ত করে দিয়েছে, সেটা হচ্ছে রামধুরাতে। কোথায় যাচ্ছি, কোন হোমস্টেতে, এবং এত সুন্দর লোকেশন, মানে আমরা ফটো দেখে যা বুঝলাম, কি করে ও পেলো সেটা ওর পক্ষেই সম্ভব। আসলে কিছু কিছু মানুষ থাকে যাদের হাতে কিছু কিছু ক্ষমতা থাকে, সত্যি কথা। না হলে এই সিজনে সবাই না বলে দিচ্ছিল, ও পেয়ে গেল। এবং একই হোমস্টেতে পরপর 2 দিন, হ্যাঁ রুমটা হয়তো প্রথম দিন একটা রুমে, দ্বিতীয় দিন আর একটা রুমে হলো, ডেটটাও একটা দিন পিছিয়ে গেল, কিন্তু হলো। মাকে নিয়ে এই একটা প্রচণ্ড আবেগ ঘন একটা ট্যুর আমাদের হচ্ছে, সেটা হচ্ছে, এইটাই হচ্ছে কথা। এবং সেটা বিক্রমের জন্য। তো বিক্রমের গাড়িতে চড়েই আমরা রামধুরা যাবো, এবং বিক্রমের গাড়িতে চড়েই আমি দিনহাটাতে মাকে পৌঁছে দিতে যাব। তার আগে একটুখানি দেখিয়ে দিই মমিনাদি এবং ওদের শাড়ি, কাকে যে কোনটা দেবেন মা এখনও কিন্তু আমি জানি না, কিন্তু দেখিয়ে দিচ্ছি শাড়িটা। এটি প্রথম শাড়ি, জাম রং,
আঁচলটা অনেকটা এইরকম। আর দ্বিতীয় শাড়িটি এইটি, এটা গেরুয়া। পুরোপুরি খুললে ওদের মতো করে অত সুন্দর ভাঁজ করতে পারবো না, তাই পুরোটা খুলছি না। আশা করছি বোঝাতে পেরেছি। এই দুটি শাড়ি আমার মা দিচ্ছেন তাদের মায়ের 2 কর্মসহায়িকাকে, কিন্তু কাকে কোনটা দেবেন সেটা মা সেই মুহূর্তে সিদ্ধান্ত নেবেন। আর দিনহাটায় মা যে সমস্ত দাদাদের জন্য থাকতে পারেন, যে দাদাদের ভরসা থাকতে পারেন, তাদের জন্য এই কটায় 2টো টি শার্ট আর 2টো শার্ট। এর মধ্যে কোনটা কার আমার এই মুহূর্তে একদমই মনে পড়ছে না। এই টি শার্টটা কিন্তু দামটা লেখা আছে, সরি দেখাতে পারছি না। এই টি শার্টটা কিন্তু নেভি ব্লু, মা কালো খুব একটা কাউকে দেন না। হ্যাঁ, তো আমার আসলে এখন মনে নেই, একটু ভাবনা চিন্তা করে সাইজগুলো বুঝে বুঝে আসলে আমাকে ভেতরে ভেতরে চিট ভরে দিতে হবে, মা তাই বলে দিয়েছেন আমাকে। তো গরম শাড়িটা দেখানোর জন্য জানলাটা খুলেছি, কিন্তু গরম মা টিকতে পারবেন না আর কি। তো জগজননী শাড়িটাও আমরা এই শাড়িগুলোর কোয়ালিটি দেখে আমরা অনলাইনেতেই অর্ডার করে দিয়েছি, তো সেটাও বোধহয় এর মধ্যেই আসলে সেটাও দেখাবো। সবাইকে দিয়েছো, তাই জন্য বুদ্ধদেবকেও আমার মা আজকে, যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা, তাই জন্য বুদ্ধদেবকেও আমার মা আজকে হ্যাঁ চন্দনে ফোঁটা দিয়েছে। কোলে আবার একটা লিচু দিয়েছেন। হায় ভগবান, মানে লিচু, কাজু, খুরমা আছে। তুমি পারো বুঝি, সত্যি বিশ্বাস করো। মধ্যে এত এত ফল এবং ফুল দিয়েছেন, তার মধ্যে আবার 1 গাদা করে জল দিয়েছেন। তলায় ছিল একটা মোবাইল, ওটা তুলে পরিষ্কার করতে গেলাম, জলটা পুরোটা মোবাইলেতে পড়ে গেল। মানে শখের জন্য যদি কোনো ঠাকুর দেবতা বা এরকম বুদ্ধ মূর্তি রাখেন, তাতেও জল দেবেন, তাতেও পুজো করবেন, কিন্তু কিছু বলা যাবে না। প্রায় 20 দিনের ওপর হয়ে গেল মা শিলিগুড়িতে এসেছেন, এখনো পর্যন্ত 1 দিনের জন্য ছাদে যাননি। সিঁড়ি ভাঙতে হবে সেই জন্য। তো আমি মা যখন যাচ্ছে পেছন পেছন একটা বেতের চেয়ার নিয়ে যাচ্ছিলাম, কারণ আমার মনে হচ্ছিল মা হয়তো উঠে গিয়ে বসে পড়বেন, কিন্তু কোথায় বসবেন, আমার চেয়ারটা বহন করাই সার হলো। বসলো তো নাই, উল্টে পুরোটাই ঘুরে ঘুরে দেখলো, কিন্তু মুখটা কেন এরকম পেঁচা করে রয়েছে সেটা কিন্তু বুঝতে পারছি না। মা কিন্তু গাছ দেখতেই এসেছেন জানেন তো, আর আজকে সমস্তটা ঘুরে ঘুরে চতুর্দিক ভালো করে দেখলেন। এই যে দেখুন মুখখানা কেমন এখন পেঁচা করে রয়েছে, কি জানি হয়তো বা এতটা উঠেছেন জন্য একটুখানি স্ট্রেন হয়েছে, সেটাই হয়তো বা কারণ। যাই হোক, প্রত্যেকটা গাছ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন, এবং মার ইচ্ছা হচ্ছে, মানে স্বাদ এবং সাধ্যের মধ্যে অনেক পার্থক্য। মার ইচ্ছা হচ্ছে এখান থেকে সবগুলো গাছ পারলে দিনহাটায় নিয়ে যান। তো যাই হোক, এই ফ্ল্যাটটাতে তো মা অনেক দিন ছিলেন, এই ফ্ল্যাটটাও মানে এদিক থেকে এখন ডিং মেরে মেরে দেখবার একটু চেষ্টা করছেন যে ফ্ল্যাটটার কী অবস্থা। তো এখন না মা একদমই হাঁটতে পারছেন না। আজ থেকে 1 বছর খানেক আগেও মার হাঁটুর অবস্থা কিন্তু এর থেকে একটু বেটার ছিল। তখন মা নিয়মিত 2তলা 3তলায় উঠে এই ফ্ল্যাটটাতে থাকতে পারতেন, কিন্তু যা দেখছি অবস্থা দিন দিন যা হচ্ছে, তাতে করে মার পক্ষে কিন্তু এই ফ্ল্যাটে থাকা আর হয়তোবা লিফট ছাড়া যেহেতু এই ফ্ল্যাটটা হয়তোবা সম্ভব হতো না। তো যাই হোক, ঠিক আছে, যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে। এখন এই ফ্ল্যাটটাতে মা নেই, আমার হাঁড়ি আলাদা হয়ে গেছে। আমি ইচ্ছে করলেই মাকে যা হোক একটা কিছু রান্নাবান্না করে খাওয়াতে পারি। সুতরাং এখন কেন মা ফ্ল্যাটে আলাদা থাকবেন? তখন আমরা একসঙ্গে থাকতাম, আমার সংসারে কোনো রকম স্বাধীনতা তো ছিল না, যার ফলে তখন শিলিগুড়িতে মার একটা আস্তানার প্রয়োজন হয়ে পড়েছিল। তো এখন এত গরম, মানে সূর্য একবারে মধ্য গগনে, তার উপর টিনের ওপর মানে টিনের চাল, মানে এটা না একেবারেই ভীষণ গরম হয়ে রয়েছে। আমি মাকে বারবার বলছি, মা প্রচণ্ড গরম, চলো নিচে চলো। মা বলছে কিচ্ছু হবে না, কত মানুষ কত গরম কষ্ট সহ্য করে কাজকর্ম করছে, তুমি এইটুকু এরকম করছো। তো যাই হোক, চতুর্দিক ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ করে আমাকে বললো, গরম করছিস? ওই দেখ, এই যে আঙুল দিয়ে দেখাচ্ছে, ওই FCI গোডাউনের টিনের ওপরে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে বোধহয় পিচ দিচ্ছে।
দেখে না সত্যি লজ্জা হলো, নিজের ওপরেই লজ্জা হলো যে এত গরম গরম করছে আর এদের পেটের দায়ে এই কাজগুলো করতে হচ্ছে। চতুর্দিকে একেবারে তীক্ষ্ণ নজর মায়ের। বলছেন ওই দেখ তোদের পেঁপে খেয়ে নিচে পাখিতে, সেটাও একটু ধরে নিলাম। তারপর আবার আমাকে বললেন মা দেখ পেটের দায় কী জিনিস, এরকম করে গরম গরম করিস না। তখন আবার সত্যিই মনে হলো যে না, আর মা যতক্ষণ থাকতে চান থাকুন, আমরা অনেকের থেকে অনেক ভালো আছি। তো যাই হোক, এখন প্রতিবেশীদের একটু খোঁজ খবর নিচ্ছেন। এরা তো একদা আমার মায়ের প্রতিবেশী ছিলেন, সুখে দুঃখে এরাই তো মায়ের পাশে থাকতেন, আমি তো ছিলামই। যাই হোক, সবার খোঁজ খবর নিয়ে তারপর মা নিচে নামলেন। আমাদের রামকৃষ্ণ মিশনে যাওয়ার গন্তব্যটা একটু যেন বদলে গেল, কারণ মায়ের একটা ফোন এলো। মায়ের এক ওই প্রথম দিকের মানে সহকর্মী আর কি, তিনি সেই মাসি এখন এই মুহূর্তে শিলিগুড়িতে আছেন তার মেয়ের কাজের সৌজন্যে। মাসি খুব অসুস্থ এবং প্রচণ্ড অসহায়, এই অবস্থায় মাকে ফোন করেছেন। অসহায় মানে মেয়েকে নিয়ে আর্থিকভাবে নয়, ওই মানসিকভাবে। মেয়ের ডিভোর্স হয়েছে, কিন্তু বাচ্চা কাস্টাডিটা নিয়ে খুব ঝামেলা চলছে। বাচ্চাটির বয়স 13, যার ফলে একটু ঝামেলা হচ্ছে। তো মানসিকভাবে ওরা কেউই খুব একটা ভালো নেই। মেসমশা মারা গেছেন, কিন্তু সেই জন্য বলছে আলো তুমি একটু এলে আমাদের ভালো লাগবে, তুমি একটু এসো। তো ওদের বাড়িতে, হয়তো ওদের বাড়িটা অনেক দূর এখান থেকে, শালুগাড়া। তা ওদের বাড়িতে প্রথমে যাব, তারপর সেখান থেকে যদি সম্ভব হয় তাহলে একটা রামকৃষ্ণ মিশনই হয়তো বা আজকে যাওয়া হবে, সেটা প্রধাননগরে। কারণ সাউডাঙ্গিতে গেছে এর আগে, প্রধাননগরের ঠাকুরের জায়গাটা আমরা এখনো দেখিনি। এই হলো ব্যাপার। অন্তত এখন এসে দেখছি মা বলছে, মা নাকি সকালবেলায় গাছে জল দিয়েছে, আমাকে বারবার বারণ করছে বেশি জল দিস না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি একবারে শুকিয়ে খটখট করছে। এটা মনে হচ্ছে না ধুলো উঠছে। তো মা অল্প অল্প জল দিয়েছে, এটা যেমন আবার ঠিক আছে, কিন্তু এটা তো একেবারেই ধুলো উড়ে যাচ্ছে। অবশ্য মাঝে মাঝে একটু ধুলো ওড়া উচিত, সেটা হলে খারাপ কিছু নয়। এসে জল দেবে আপনার এগুলো করতে, যে নিচে সুনীলদা চলে এসেছেন, মা এখনো তৈরি হননি, হচ্ছেন। চল সুনীলদা, আপনার ডাং হবে। আগের দিন কয়া আসলেন না, কাক দিলেনও না। আমরা আগত যাবো শালুগাড়া। বেরোতে বেরোতেই সন্ধে লেগে গেল। যতই বলি তাড়াতাড়ি বেরোবো, মা এত স্লো হয়ে গেছেন, কিছুতেই ঠিকঠাক টাইমে কাজ করে উঠতে পারেন না। তো যাই হোক, এখন গাড়িতে উঠবার মুখে হঠাৎ করে খেয়াল করলাম সুহাস জেঠুকে, আমাদের পাড়ার অত্যন্ত বয়সজ্যেষ্ঠ এবং অত্যন্ত সজ্জন পরোপকারী একজন মানুষ, সুহাস বোস। ভালো আছেন সুহাস জেঠু, 88 বছর বয়স সুহাস জেঠুর। দেখুন, নিয়মিত ব্যায়াম করেন, নিয়মিত জীবনযাপন, কি ভালো আছেন। এখনও নিয়মিত হাঁটা চলা সব কিছু করতে পারেন, সব কিছুতে ঠিক আছেন। এবং আমার মাকে অনেকগুলো আকুপ্রেশার দেখিয়ে দিয়েছিলেন, সেটা দেখে কিন্তু মা অনেক ভালো ছিলেন। আবারও আসবেন, আমি জেঠুকে বললাম যে মার একটু প্রয়োজন হয়ে পড়েছে। তো বলে ঠিক আছে, আমাকে খবর দিস, আমি তোদের বাড়ি চলে আসবো। তো যাই হোক, এখন যে মাসির সাথে মা দেখা করতে যাচ্ছেন তাকে ব্লগে ধরা একেবারে অসম্ভব। ওদের একেবারে ভীষণ খারাপ অবস্থা মানসিকভাবে। একটা ইনফরমেশান ভুল দিয়েছিলাম প্রথমে, ডিভোর্স হয়নি, ডিভোর্স কেস চলছে এবং কাস্টাডি এখন কিন্তু যে মুহূর্তে ক্লিপিং আপনারা দেখছেন তখন কিন্তু ওদের বাড়ি থেকে আমরা বেরিয়ে এসেছি। তো আর কাস্টাডি নিয়ে ওদের একটা দ্বিধা আছে, কারণ হয়তোবা ছেলেটি মা পাবে না, কারণ ছেলেটি বাবার কাছেই থাকতে চায়। কিন্তু সেটা মেনে নেওয়া মা এবং তথা দিদিমার পক্ষে খুব মুশকিল। হ্যাঁ, এটা ঠিক, সে দিদিটি একটি বেসরকারি প্রতিষ্ঠানে খুব অল্প বেতনে চাকরি করে এবং কী যে মানে অনেক জটিল ব্যাপার। মানে ছেলেকে পাওয়া এক প্রকার অসম্ভব, যেটা বোঝা যাচ্ছে, কারণ বাচ্চাটি নিজেই চাইছে না মার কাছে আসতে। তার ঠাকুমা, পিসি, অবিবাহিত 2 পিসি, ঠাকুমা এবং বাবা, সে তাদের কাছেই থাকবে। আর কিছু বলে দিচ্ছি না, সংসারের অনেক মানুষই আছেন যারা বুঝতে পারছেন পরিস্থিতিটা কী। তো যাই হোক, আপাতত এখন আমরা এখানে চলে এসেছি, সেটা হচ্ছে বেদান্ত আশ্রম, প্রধাননগর। তো এখানে কিন্তু এর আগে আমি একবার এসেছিলাম, সেদিন ছিল মারাত্মক ঠান্ডা, টুপুর খুব ছোট এবং ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, সাথে বুমবাদা ড্রাইভ করছিল। আমাকে কিন্তু এখান থেকে নামতে দেয়নি। আমার শাশুড়ি মা সাথে আর একজন আত্মীয়া, তারা এখানে নেমেছিলেন, ছাতা নিয়ে ভেতরে ঢুকেছিলেন, কিছুক্ষণের মধ্যে আবার ফেরত এসেছিলেন। টুপুর ঘুমিয়ে পড়েছিল, প্রচণ্ড শীত ছিল। বুমবাদা বলেছিল প্লিজ তুতি তুমি নেমো না, তুমি নামলে বাচ্চাটাকে নিয়ে নামতে হবে,
তাহলে কিন্তু ওর ঠান্ডা লেগে যাবে। আর আমারও সেদিনকে অতটা নামার ইচ্ছা ছিল না, যার ফলে বাইরে থেকেই ওই গাড়ি যে জায়গাটা থাকে সেখানেই যতটুকু দেখা সেটুকু দেখেছি। ভেতরে ঢোকা কিন্তু এই আশ্রমে আমার প্রথম। খুব ভালো লেগেছে বন্ধুরা, জানেন তো, এত ভালো লেগেছে। এই অন্ধকারের মধ্যে আর একটি তপবনের খোঁজ পেলাম বলা যায়। আরতি হয়ে গেছে ভাই? 6টা 10 হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহা, আরে বাস ঠাকুর। মা ও পেছনে। বেলুড় দিয়ে বেদান্ত দিয়ে কী হবে, সব জায়গাতে তো সেই ঠাকুরই। ঠাকুরের সামনে মা যেরকম ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে, সত্যি কথা মা বুঝতে পারে না। কত মানুষকে দেখি মায়ের থেকে কত মানে বেটার পজিশনে আছে শারীরিকভাবে, কিন্তু তারাও কিন্তু মানে অনেক এক্সকিউজ দেয়। এক্সকিউজ বলা যায় না, মানে তারা এরকম করতে পারি না, ওরকম করতে পারি না, কিন্তু মায়ের ঠাকুর দেবতার ব্যাপারে কিন্তু কোনো রকম কিচ্ছু মান্নামানি নেই। এরকমভাবে প্রণাম করতে পারি তো এইরকমভাবেই সই। ভালো লাগে জানেন আমার মায়ের নিষ্ঠা দেখে। তো এখানে একটা না কাঁঠাল গাছ দেখলাম আজকে, সেটা ক্যামেরায় ধরা হলো না, যেটা একেবারে গোড়া থেকে ডগা পর্যন্ত কাঁঠাল গাছ, মানে রীতিমতো বড় বড় কাঁঠাল ঝুলে রয়েছে। কখনো যদি দিনের বেলায় যাই অবশ্যই আপনাদের দেখাবো। এখন এখান থেকে বেরিয়ে গিয়ে এখন আমাদের গন্তব্য হচ্ছে ট্রেড ফেয়ার। আমাদের কিন্তু এখন আমরা ভেবেছিলাম একবারে বাড়ি চলে যাব, কিন্তু বারবার করে মাকে নিয়ে বেরোনোটা খুবই মুশকিল। ওই যে ওপর নিচ করতে মার খুব অসুবিধে হয়, তাই ভাবলাম গাড়িটা নিয়ে যখন বেরিয়েইছি এবং সুনীলদাকে যখন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে হবে, তখন যেটুকু সম্ভব সেটুকু মাকে নিয়ে করেই যাই। মাকে নিয়ে আজকে গাছও কিনবো, মার কিছু শুকনো জিনিসপত্র প্রয়োজন দিনহাটার জন্য, সেটাও কিন্তু আজকেই কেনা পরিকল্পনা। তো যাই হোক, ট্রেড ফেয়ারে এলাম। ট্রেড ফেয়ারে কিন্তু মার প্রয়োজন ছিল কয়েকটা প্লাস্টিকের প্লেট। বিশ্বাস করবেন বন্ধুরা, এগুলো কিন্তু বিধান মার্কেটেতেও পাওয়া যেত, কিন্তু মা একটু মেলা থেকে কিনতে চেয়েছিলেন। জাস্ট এই কয়েকটা জিনিস কিনতেই কিন্তু আমরা ট্রেড ফেয়ারে ঢুকেছিলাম। কিন্তু যেদিক দিয়ে ঢুকেই দেখলাম বাংলাদেশি শাড়ির দোকান। মা বললেন চল তো ওখানে একটু ঢুকি। তো ঢোকার পরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে মানে কয়েকটা প্লাস্টিকের প্লেট, সব মিলিয়ে কত হতো, 100 টাকা 150 টাকা, কিন্তু তার জায়গায় মায়ের যে কত খরচ হয়ে গেল সেটা একটু বাদে আপনারাই বুঝবেন। যদিও উপহারের দাম বলতে নেই, সেই জন্য আমি দামগুলো উল্লেখ করছি না, কিন্তু যে সমস্ত বন্ধুরা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা এই সমস্ত শাড়ির দাম সম্পর্কে, অরিজিনাল বাংলাদেশি ঢাকাই সম্পর্কে, দাম সম্পর্কে অবহিত। তো আমি প্রথমে মাকে একটুখানি মানে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো করে বললাম যে এই বেবি পিঙ্ক কালারের শাড়িগুলোকে দেখাও, আমি মায়ের জন্য কিনতে চাইলাম। মা কিছুতেই নেবেন না, বলে না নেব না, আগে তোরা দেখ। তো তারপরে যে শাড়িগুলো দেখালো তার মধ্যে যে নীলে এবং কালোতে যে শাড়িটা সবার নিচে, সে শাড়িটা আমার এত পছন্দ হলো, আমার জন্য আমি ওই শাড়িটাই দেখলাম। এছাড়াও কিন্তু অনেক শাড়ি দেখেছি, সেগুলো ব্লগ করিনি। তারপর মা দেখা শুরু করলো দিদির জন্য। তো আমার বাবা না বারবার করেই বলতেন টুকটুককে কাঁচা হলুদ শাড়ি খুব ভালো লাগবে, তাই সেই কথাটা আমি মাকে মনে করে দিলাম যে বাবা কিন্তু এরকম বলতেন। তো মার ওই একটা পেঁয়াজ রং, সেটা পছন্দ হয়েছিল, আমারও ভালো লেগেছিল। কিন্তু তারপর যখন মনে করিয়ে দিলাম তখন মা বলছেন হ্যাঁ ঠিকই বলেছিস, তোর বাবা এটা বলতেন। আর বাবা তো আমার মায়ের চিরকালেরই দুর্বল জায়গা, আমাদের প্রত্যেকেরই। তো সেইখানটাতে দিদি যেহেতু স্পটে মজুদ নেই, তাই জন্য ওকে কী রং দেওয়া হবে যেটা ওর পছন্দ হবে, মা ফোন করতে চাইলেন না, বলে আমি ওকে যা দেবো নিশ্চয়ই সেটা করবে বলে এইটা যখন পাতা হলো, খুব সুন্দর শাড়িটা, আমরা দিদির এই শাড়িটা নেওয়াই মনস্থির করলাম। শাড়িটা কিন্তু দারুণ লেগেছে আমাদের। কিন্তু এখন আমি না টুপুরকে একটু শাড়ি দিতে পছন্দ করি। আমি প্রত্যেকটা যেখানে যাই নিজের জন্য কিনি, মায়ের জন্য কিনি, টুপুরের জন্য কিন্তু শাড়ি কিনি। তো মার এরপর কিন্তু প্লাস্টিকের ওই যে প্লেট সেটা কেনা হয়ে গেছে। তারপর মা বললেন একটু চা খাওয়া আমাকে, তো আমি ওখান থেকে একটা চা নিয়ে এলাম।
তন্দুর চা দিল, ভালোই লেগেছে খেতে। তো যাই হোক, সেখান থেকে চাটা নিয়ে একটা দোকানে দেখছি একটা শাড়ি ঝুলছে, ভীষণ ভালো লাগলো। মাকে বললাম, মা এটা টুপুরকে খুব মানাবে। মা বললেন ঠিক আছে। তো তার মধ্যে এই শাড়িগুলো, অনেকেই ভাবছেন তো যে সাদা শাড়ি ওইটুকু বাচ্চা মেয়েকে, বন্ধুরা সাদা শাড়ির একটা আলাদা রকমের সৌন্দর্য রয়েছে, খুব স্মার্ট লাগবে যদি ঠিকঠাক করে ক্যারি করতে পারে। এই শাড়িটাও খুব সুন্দর ছিল, কিন্তু ফাইনালি আমি এই শাড়িটাই, যেটা ঝোলানো দেখেছিলাম সেটাই নিলাম। আর এই শাড়িটা নিলাম আমার মায়ের জন্য। এই শাড়িটা এত সুন্দর, বাড়ি এসে ভালো করে দেখাবো। তারপর আবার গাড়িতে উঠে ভেনাস মোড় থেকে কিনে নিলাম মায়ের জন্য দুটো গাছ। একটি হচ্ছে স্থলপদ্ম আর একটি হচ্ছে শিউলি। হাইব্রিড শিউলিটা পেলাম, ওই দেশি শিউলিটা পেলাম না। তো যাই হোক, এখন ওটা কিনে তারপর যাচ্ছি হচ্ছে বাঘাযতীন পার্কে, ওই একটু আরামবাগে, যেখান থেকে মায়ের শুকনো জিনিসপত্রগুলো নেব। আজকে ওষুধটা কিনে নিলেও হতো, কিন্তু আর সেটা সম্ভব নয়। তো যা হোক, সেখান থেকে মাকে বলেছি তুমি গাড়িতে বসে থাকো মা, আমি জিনিসগুলো কিনে নিয়ে আসছি। 6টা পট হয়ে গেল। তারপর গাড়িতে ঢুকে দেখি গাড়ির লক, না মা না সুনীলদা। ঠিক তার পাশে একটা চায়ের দোকান আছে, মার নাকি একটু চা খেতে ইচ্ছা হয়েছে। মেলায় তন্দুর চা মার ঠিক পোষায়নি, তাই জন্য এখানে একটু চা আর টোস্ট খেলেন। আমিও একটু চা নিলাম, টোস্ট আমি খাইনি। তো তারপর বাড়ি এলাম আপনাদের সাথে, এরপর বাড়িতে কথা হচ্ছে। বাড়িতে তো চলে এসেছি, তারপরে সমস্ত কাজকর্ম সেরে স্নান টানও হয়ে গেছে। তো শাড়িগুলো একটুখানি ভালো করে দেখিয়ে দিই, টুকুরকে যেটা দিয়েছি, এবং আমার 4টেই দেখাবো। তো তারপরে কালকে এগুলোকে হাইজিন কেয়ারে দিয়ে দেবো। হাইজিন কেয়ারে দেবো, কারণ ফলস পিকোটা করে নিতে হবে। তারপর যদি ব্লাউজ পিস আছে বলে আমার মনে হলো না, সাধারণত ঢাকা শাড়িতে ব্লাউজ পিস থাকে না, তো তবু যদি থাকে তাহলে মায়েরটা কাটাবো না ভাবছি, কারণ ব্লাউজ পিস কাটলে শাড়ি ছোটো হয়ে যায়, যাই হোক না কেন। তো এগুলো না, তাছাড়া ওই ব্লাউজ দিয়ে পরলে ভালোও লাগবে না, এটা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরলেই ভালো লাগবে। তো তারপরেতে আজকে এখন আমাকে আবার ভিডিওটাকে এডিট করে রেখে দিতে হবে, কারণ কালকে আবার আমাদের যেতে হবে। ওই মাসি কালকেও একবার ডেকেছেন, তো দেখি। তো ঠিক আছে, আপাতত মা যাবেন করছেন, আসলে ও সত্যি ওর ভীষণ অবস্থায় আছে। আজকে হলেও না কথা শেষ। তো কালকে টুপুরের একটা, ওই পাহাড়ে যাওয়ার সময় টুপুর বলে দিয়েছে যে একটা স্কার্ট কিনবে। তো ওই রাস্তা দিয়ে যখন যাবো, ওই কসমসে নেমে টুপুরের একটা স্কার্টও কেনা হবে, তারপরে মাসির বাড়িতে যাওয়াও হবে। মানে এতটাই দুরবস্থা না, মানে ওদের বাড়িতে আজকে ব্লগও করতে পারলাম না, মানে ক্যামেরাটা বার করতে ইচ্ছাই করেনি। তো যাই হোক, তারপরে কালকে একবার দেখি একটু যাবো। মা যখন যেতে চেয়েছেন, সুনীলদা যদি সময় দিতে পারেন তাহলে কালকে যাব। তো সেই জন্যতেই আমাকে ভিডিও টিডিও সমস্ত এডিট করে রেখে আপলোড করে তবে যেতে হবে, কারণ কখন ফিরবো জানি না। ভগবানের কাছে প্রার্থনা করছি যদি কালকে যেন একটু বৃষ্টি হয়, বাবা এত গরমের মধ্যে। যাই হোক, ঠিক আছে, আপাতত শাড়িগুলো দেখিয়ে দিয়ে তারপরে ভিডিওটাকে এন্ড করব। তো শাড়ি দেখিয়ে দিয়ে কিন্তু আর আমি সামনে আসবো না, সেজন্যই বলে দিচ্ছি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বিদায় না, তার আগে শাড়িটা দেখে নিন, শাড়ি দেখার পর টাটা করে দেবো। এই যে টুপুরের জন্য এই শাড়িটা হয়েছে, সেটা আপনাদের ওখানে তখন বোধহয় খানিকটা দেখিয়েও ছিলাম। এই শাড়িটা খুব সুন্দর, শাড়িটা ভীষণ ভালো লেগেছে আমার। পরলে এই গোলাপি ব্লাউজ বলুন বা এই রঙটা ব্লাউজ দিয়ে পরলে ওকে খুবই ভালো লাগবে, খুব। এটা কিন্তু আমার শাড়ি, হ্যাঁ, এটা মা আমাকে পুজোর জন্য উপহার দিয়েছেন। আর এটার আঁচলাটা এটাই, আর ভেতরটা হচ্ছে এইরকম। শাড়িটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো। মা কিন্তু পুজোতে শাড়ি একটা করে দেন, তার সাথে কিন্তু মা আমাদের টাকাও দিয়ে দেন। আমরা মায়ের টাকা দিয়ে নিজের ইচ্ছে মতো কিছু একটা কিনে নিই। তো শাড়িটার সাথে একটা করে দেয়নি আর কি। তো এইবারের শাড়িটা এত ভালো লেগেছে আমার, কি বলবো। অবশ্যই আমি মাকে বলেছি, মা এই শাড়ি পুজো পর্যন্ত যাবে না, তার আগে এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে, আমি হয়তো পরেই ফেলবো। মা বলে যদি ইচ্ছা হয় পরিস, তাহলে পুজোয় কী পরবো, কেন তোকে টাকা দেবো, তখন সেখান থেকে কিছু কিনে নিস। মানে আমি চাইছিলাম মা বলবে যে আর একটা তোকে কিনে দেবো, কিন্তু মা সেটা বললেন না। যাই হোক, মজা করছি। শাড়িটা খুব পছন্দ হয়েছে আমার। শাড়িটা আমার দিদির জন্য মা কিনলেন, খুব খুব পছন্দ হয়েছে। আর দিদিকে না এই রঙটা খুব মানায়, জানেন তো। আমার বাবা বলতো যে টুকটুককে কাঁচা হলুদ রঙটা খুব সুন্দর মানায়, যার ফলে মার এটা কেনা। এই শাড়ি সব কিছুই কালকে ফলস পিকোতে চলে যাবে। এই শাড়ি তো আর ফলস না লাগিয়ে ব্যবহার করা যাবে না,
একবারে শাড়িটাকে রেডি করে তবে মা দিনাটায় নিয়ে যাবেন। আর এই শাড়ি আমি দিয়েছি মাকে পুজো উপলক্ষে। এটা মার খুব পছন্দ হয়েছে, আর আমারও মানে এত সুন্দর লেগেছে শাড়িটা। এটা দারুণ দারুণ, মানে কি বলি, মানে এই শাড়ি আলাদা রকমের একটা ব্যাপার, কিন্তু যে যাই বলুন পরলে মাকে আমার খুবই সুন্দর লাগবে। আর শাড়িটা আমি বলেছি মা আমাকে একদিন পরতে দিও, এত সুন্দর না, মানে কি বলবো, এই যে দেখুন এত সুন্দর। আমার ব্যক্তিগতভাবে আমি বারবার করে একটা কথাই বলছি, আচ্ছা এগুলো ক্যাপসিকামের বীজ, এগুলোকে একটু ক্ষমা ঘেন্না করে দেবেন, শাড়িটাই দেখুন বরং। তো খুব ভালো লেগেছে আমার, এটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ হয়েছে, সেটাই আর কি বারবার করে প্রকাশ হচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে এই হচ্ছে আমাদের কেনাকাটি। এই 4টি শাড়ি আজকে এই হয়েছে আমাদের খরিদারি। আপনাদের কেমন লাগলো আজকের দিনের ব্লগ তথা কেনাকাটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কোন শাড়িটা বেশি সুন্দর হয়েছে সেটাও কিন্তু জানাবেন। সত্যি কথা বলতে সব থেকে সুন্দর শাড়িটা কিন্তু আমার কাছে মায়ের। এটা আমার ব্যক্তিগত অভিমত, অবশ্যই আপনাদের মতামত ভিন্ন হতেই পারে। এটাও মানে কোনোটাই কম খারাপ না, সবগুলোই আমার কাছে ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ হয়েছে। তবে তারই মধ্যে যদি একটু 19-20 তাহলে এইটা খুব ভালো লেগেছে আমার। দেখা হচ্ছে কাল, সবাই ভালো থাকবেন। সুন্দর একটা ব্লগ আশা করছি কালকে আপনাদের উপহার দিতে পারবো। ততক্ষণের জন্য বিদায়।